যুক্তরাষ্ট্রে অর্ধশতকের মধ্যে সবচেয়ে বেশি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ। ৫ বছরে খাবারের দাম ৩১% বেড়েছে। অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। টিকে থাকতে খাদ্য ব্যাংক ও সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির উপর নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর নির্ভরতা বাড়ছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সান ফ্রান্সিসকোর নরসুন্দর জ্যাক চ্যাং সপ্তাহে ৬ দিন হাড় ভাঙা খাটুনি খাটেন। তবু ৩ সন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের পাশাপাশি চাল, ডাল ও শাকসবজির দাম আকাশচুম্বী। It's really hard for us to survive right now, and I wish that it is easier. I wish that it's easier. You know, it shouldn't be this hard. বিশেষজ্ঞরা বলছেন, খাবারের চড়া মূল্যের কারণের মধ্যে রয়েছে করোনা মহামারী পরবর্তী সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, প্রতিকূল আবহাওয়া ও শুল্ক বৃদ্ধি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতির উপর। People are having less money to spend on any number of things, and we're seeing the ramifications of this. পণ্যের মূল্যস্ফীতির কারণে সরকারের ইবিটি সুবিধা, ফুড ব্যাংক এবং ভ্রাম্যমাণ বাজারের উপর নির্ভর করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। মূল্যস্ফীতি রোধ করা না গেলে সংকট আরও ঘনীভূত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার এই চড়া ব্যয় মার্কিন রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। মুদি পণ্যের মূল্য নির্ধারণে সার্ভেইলেন্স প্রাইসিং নিষিদ্ধ করে নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। ফেয়ার প্রাইস প্রোটেকশন অ্যাক্ট নামে পরিচিত এই আইনের মাধ্যমে ক্রেতাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একই পণ্যের জন্য ভিন্ন ভিন্ন দাম নির্ধারণের প্রথা বন্ধ করা হয়েছে। এখন থেকে কোনো প্রতিষ্ঠান বা বিক্রেতা ক্রেতার আগের কেনাকাটা, অনলাইন অনুসন্ধান, অবস্থান কিংবা অন্যান্য ব্যক্তিগত ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে পণ্যের দাম বাড়াতে পারবে না। নতুন আইন অনুযায়ী সার্ভেইলেন্স প্রাইসিংকে ভোক্তা প্রতারণা হিসেবে গণ্য করা হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ $20,000 পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পণ্যবাহী ট্রেনের কার্গো কন্টেইনারে আটকে রাখার পর 7 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ঘটনায় 11 জনকে অভিযুক্ত করেছেন আদালত। বদ্ধ কন্টেইনারে হিট স্ট্রোকে প্রাণ হারান তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। আমেরিকায় উন্নত জীবনের স্বপ্ন পূরণ করতে গিয়ে মানব পাচারকারী চক্রের নৃশংসতার শিকার হলেন 7 অভিবাসন প্রত্যাশী। ট্রেনের বদ্ধ কার্গো কন্টেইনারে করে তাদের টেক্সাসের ডেল রিও সীমান্ত এলাকা থেকে নেওয়া হয় সান আন্তোনিওতে। প্রচণ্ড গরম ও শ্বাসকষ্টে মৃত্যু হয় মেক্সিকো ও হন্ডুরাসের এই নাগরিকদের। তাদের মধ্যে 14 বছরের এক কিশোরও ছিলেন। টেক্সাসের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জাস্টিন আর সিমন্স সংবাদ সম্মেলনে বলেছেন, এই ঘটনায় মানব পাচার চক্রের 11 সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। The indictment is unsealed as of this morning, and the defendants in that case include 4 U.S. citizens, 5 illegal aliens, and 2 lawful permanent residents. 2 defendants are still at large. তদন্তে জানা যায়, ট্রেনটি সান আন্তোনিও স্টেশনে পৌঁছানোর পর কন্টেনারের দরজা খুলে পাচারকারীরা। সে সময় কন্টেনারের ভেতর থেকে একজন নিচে পড়ে যান। তাকে মৃত ভেবে রেললাইনের পাশে ফেলে রেখে কন্টেনারের দরজা আবারও বন্ধ করে পাচারকারীরা পালিয়ে যায়। ট্রেনটি ল্যারেডো এলাকায় পৌঁছালে রেলকর্মীরা কন্টেনারের ভেতরে 6 জনের মরদেহ দেখতে পান। মৃত্যুর আগে স্বজনদের কাছে কল করে বাঁচার আকুতিও জানিয়েছিলেন এক ভুক্তভোগী। পাচার চক্রের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেন অ্যাটর্নি সিমন্স। Those thinking about entering this country illegally, don't. There is a legal pathway for you to come into this country. You do not have to hand your life over to smugglers and the cartels with which they work, because they don't care about your life. They only care about your money. অপরাধীদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসন প্রত্যাশীকে মৃত্যুর মুখোমুখি করার অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।